আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্য লিসনার্স যে কবিতাটি আছে আমাদের সিলেবাসে। খুবই সুন্দর একটা কবিতা এবং শর্ট বা ছোট একটা কবিতা এবং সহজ কবিতাই আমি বলবো। সেই কবিতা থেকে আজকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। এবং এখানে আজকের যে এমসিকিউগুলো হবে একটুখানি আমি তোমাদের বলবো, এটা বলতে পারি মডারেট টু অ্যাডভান্স লেভেলের আজকে আমরা এমসিকিউ করবো, ঠিক আছে? তো একেবারে সহজ এমসিকিউ থাকবে না, বেস্ট ইম্পর্টেন্ট একটুখানি মডারেট লেভেলের কোশ্চেন থাকবে। তোমাদের পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন তোমরা ফেস করতে পারো কিছু কিছু ক্ষেত্রে। তো সেরকম প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট এমসিকিউ লিসনার্স কবিতা থেকে। ওকে, তো চলো আমরা শুরু করি আমাদের আজকের সেশন। মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আলোচনা করবো আজকের ভিডিওতে, ঠিক আছে? চলো দেখো, ফার্স্ট কোশ্চেন দেখে নেবো। ফার্স্ট কোশ্চেন বলছে, দ্য ট্রাভেলার্স রিপিটেড নকিং অন দ্য মুনলিট ডোর ইজ বেস্ট ইন্টারপ্রিটেড অ্যাজ। দেখো, এটা কবিতাটি দ্য ট্রাভেলার মোটামুটি আমরা বলতে পারি এটা একটা ন্যারেটিভ পোয়েম। ওকে, ন্যারেটিভ পোয়েম, এবং এটা মোটামুটি 1912 দিকে পাবলিশ হয়েছিল, ঠিক আছে? কোথায় পাবলিশ হয়? দ্য দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমে পাবলিশ হয়। ওয়াল্টার ডেলামিয়ারের লেখা কবিতা, যার পেন নেম বা সিউডোনেম আমরা বলতে পারি ওয়াল্টার রামেল। ওকে, তো এই কবিতাটি মোটামুটি সকলে পড়েছো। তো সেখান থেকে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, দ্য ট্রাভেলার্স রিপিটেড নকিং অন দ্য মুনলিট ডোর ইজ বেস্ট ডেসক্রাইবড is best interpreted as a literal request for entry, a plea to the divine, a symbolic call to the unknown, or beyond an immediate demand. দেখো, এই যে মুনলিট ডোর, ঠিক আছে, মুনলিট ডোর আমরা প্রথমেই পেয়েছিলাম ইজ দেয়ার এনিবডি দেয়ার, মোটামুটি এই লাইনটা দিয়ে শুরু হয়েছিল এবং তারপরে আমরা এই মুনলিট ডোর কথাটি পেয়েছিলাম। তো এই মুনলিট ডোর মানে কি? মানে সেই মনে করো আর অ্যাটমসফিয়ারটা, মোটামুটি সেটিংটা যদি আমরা দেখি একটা বাগানের মধ্যে বা একটা ফরেস্টের মধ্যে, ঠিক আছে, একটা ফরেস্টের মধ্যে সেখানে একটা বাড়ি আছে যেখানে মানুষের লোকজন যাওয়া আসা নেই, সেরকম একটা জায়গায় সেটিং, এবং সেখানে দরজাতে চাঁদের আলো পড়ছে, চাঁদের আলোতে আলোকিত সেই দরজাটা, সেজন্য বলা হচ্ছে মুনলিট ডোর। ওকে, তো এই যে মুনলিট ডোর এটা কিন্তু এমনি এমনি বলেনি, কারণ এর যে অ্যাটমসফিয়ারটা সেটা এইরিনেস বোঝাতে, ঠিক আছে, একটা সুপার ন্যাচারাল বোঝাতে, একটা সাসপেন্স বোঝাতে, একটা মিস্ট্রি বোঝাতে এই কিন্তু মুনলিট ডোর কথাটি ইউজ করা হয়েছে। তোমরা মনে করো একটা একদম ধরে নাও যে তোমরা সেই মানে কোনো একটা ভূতের সিনেমাতে যেমন হয় না, একটা মনে করো বাড়ি, পুরনো একটা বাড়িতে কেউ যাচ্ছে, সেখানে গিয়ে সব আস্তে আস্তে দরজা খুলছে, বা বাড়িটার ডেসক্রিপশন যেমন দেওয়া থাকে সেরকম একটা ধরে নিতে পারো। তো মুনলিট ডোর আর এই ভূতের যে সিনেমাগুলো হয়, অ্যাকচুয়ালি ঘোস্টলি যে সিনেমাগুলো হয়, সেখানে মুনলিট কিন্তু ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এই যে মুনলিট ডোর এখানে কি ইন্টারপ্রেট করছে অ্যাকচুয়ালি? এখানে দেখো, লিটারাল রিকোয়েস্ট ফর এন্ট্রির জন্য নয়, প্লিয়ার টু দ্য ডিভাইন এটাও নয়, আর সিম্বলিক কল টু দ্য আননোন অর বিয়ন্ড, এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার, অপশন সি, আর সিম্বলিক কল টু দ্য আননোন। এখানে আমরা ট্রাভেলারকে দেখবো সে সিম্বলিক কল মানে ডাকছে, অ্যাকচুয়ালি কাউকে সে কথা দিয়েছিল, সেই কথা রাখার জন্য এসছে এখানে, এবং এসে সে আমরা দেখবো সেই দরজাতে নক করছে। ফার্স্ট টাইম দেখবো নক, সেকেন্ড টাইম দেখবো স্মোট, থার্ড টাইমে আমরা দেখবো স্মোট। মোটামুটি এটা দিয়েও একটা প্রশ্ন হয় যে কতবার নক করেছিল, জেনারেল সেন্সে নক বলে 3 টাইমস। ওকে, 3বার। আর যদি শুধুমাত্র স্মোট এই কথাটি বলে যে কতবার অ্যাকচুয়ালি স্মোট করা হয়েছিল, তাহলে কিন্তু 2 টাইমস, এটা মাথায় রাখবে। ওকে, তো এখানে আমাদের অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এখানে একটা সেই সিম্বলিক কল আননোন টু দ্য আননোন অর বিয়ন্ড, একটা আননোনদের প্রতি একটা কল, ঠিক আছে, তাদেরকে মানে ডাকার জন্য এসেছিল সেই ফ্যান্টম লিসনার্সদের। ওকে, আমরা পেয়েছিলাম মুনলিট ডোর। তো এই হাউসের সঙ্গে কিন্তু এই মুনলিট ডোরটাও একরকম একটা সিম্বল, কিসের? বিটুইন সিম্বল অফ লাইফ অ্যান্ড ডেথ, ঠিক আছে, লাইফ অ্যান্ড ডেথ আমরা বলতে পারি। ওকে, অ্যাকচুয়ালি কেমন হচ্ছে বিষয়টা দেখো, এখানে যে ডোরটার কথা বলা হয়েছে, মনে করো এই দরজাটা হচ্ছে সেই দুটো লাইফ অ্যান্ড ডেথের মাঝখানে হচ্ছে বর্ডার, এই বর্ডারের কাজ করছে, এপারে একরকম লাইফ, ওপারে একরকম লাইফ। ওকে, তো এখানে এই হাউসটা কিন্তু কিসের সিম্বল? ডেথ অ্যান্ড আফটার লাইফ। ওকে, অ্যাকচুয়ালি এখানে দিস হাউস সার্ভস অ্যাজ এ মেটাফর ফর দ্য রিয়েলম অফ দ্য ডেড অর স্পিরিচুয়াল আননোন, এরকম আমরা এটা বলতেই পারি। তো এখানে অপশন বি। চলো নেক্সট, দ্য মোটিভ অফ দ্য হর্স ক্রপিং টার্ফ ক্যান বি সিন। এখানে আমরা একটা পেয়েছিলাম, এখানে টার্ফ তো আছে, এখানে আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম ডার্ক টার্ফ, ঠিক আছে। এই টার্ফ মিনস হচ্ছে অ্যাকচুয়ালি ঘাস।
তো এখানে বলো তো একটা রেটরিক আছে কি ডার্ক টার্ফ, টার্ফটা কিন্তু ডার্ক নয়, অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারটা ডার্ক ছিল। তো এটাকে বলা হয় ট্রান্সফার্ড এপিথেট যখন আমরা এপিথেটটাকে ভুল জায়গায় ইউজ করি। এপিথেট মিনস হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটা কিন্তু ডার্ক টার্ফ এটা ট্রান্সফার্ড এপিথেটের এক্সাম্পল, ঠিক আছে। তো এখানে বলতে তো মোটিভ অফ দ্য হর্স ক্রপিং টার্ফ ক্যান বি সিন, এখানে মোটিভটা যে ঘোড়াটা ঘাস চেবাচ্ছিল, তো এখানকার মোটিভটা কি হতে পারে? disrupting the silence, reinforcing nature's indifference, highlighting the supernatural, indicating the presence of others. আমরা এখানে দেখেছি যে হর্স কিন্তু ট্রাভেলার, সে তো নক করছে দরজাতে, বাট কেউ তার কাছে কিন্তু তার আনসার দেওয়ার জন্য কেউ নিচে নেমে আসছে না, বা তার আনসারের কেউ কোনো রকম উত্তর দিচ্ছে না। কিন্তু এখানে আমরা দেখেছি সেই ঘোড়াটা যেটাতে চড়ে সেই ট্রাভেলার এসেছিল, সেই কিন্তু তার নিজের মতো করে সে ঘাস চিবিয়ে যাচ্ছে, সে তার কাজ করে যাচ্ছে, মানে ঘাস চেবাচ্ছে। তো এখানে মোটামুটি একরকম আমরা একটা ইনডিফারেন্সের কথা বলতে পারি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী সিম্বলাইজ করে এটা? অ্যাকচুয়ালি সিম্বলাইজিং দ্য নেচার্স ওয়ার্ল্ডস অ্যাপাথি টুয়ার্ডস হিউম্যান মেটাফিজিক্যাল স্ট্রাগল। মানে এখানে ঘোড়াটার কিন্তু কোনো রকম সেই ট্রাভেলারের প্রতি, মানে তার যে কি হচ্ছে বা ট্রাভেলার সন্তুষ্ট কিনা সেদিকেও কিন্তু সে মানে একরকম উদাসীন তার প্রতি। সে আনসার পেয়েছে কি না পেয়েছে তার কোনো ব্যাপার নেই, সে তার মতো ঘাস চিবিয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলতে পারি রিইনফোর্সিং নেচার্স ইনডিফারেন্স। ওকে, এটা একটা নেচার্সের আমরা ইনডিফারেন্স বলতে পারি। তো অপশান বি হবে সঠিক আনসার। প্রশ্নগুলো আশা করি বুঝতে পারছো, একটুখানি আমি যেটা বললাম মডারেট টু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আছে আজকে, ঠিক আছে না? তো আশা করি আমি ওই জন্য একটুখানি প্রত্যেকটা প্রশ্ন একটু টাইম নেবো, ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো। ওকে, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য লাইন দ্যাট ডুয়েল্ট ইন দ্য লোন হাউস, that dwelt in the lone house then stood listening in the quiet of the moonlight suggest, এই লাইনটা কি সাজেস্ট করে? a part going on inside, physical absence but spiritual presence, completely emptiness, the sound of voices। তোমাদের এই অপশান দুটো এমনি চলে যাবে, কেউ কেউ অপশান বি করবে, কেউ কেউ অপশান সি করবে, কমপ্লিট এমটিনেস। তো এর মধ্যে কমপ্লিট এমটিনেস তো আছে অবশ্যই, ওকে, কিন্তু তার থেকে বেটার আনসার হবে আমাদের অপশান বি। কেন এবার একটু বলি। ফিজিক্যাল অ্যাবসেন্স বাট স্পিরিচুয়াল প্রেজেন্স। দেখো সেই বাড়িটা, সেই লোন হাউসটা অ্যাকচুয়ালি ফিল্ড উইথ ফ্যান্টম লিসনার্স, ঠিক আছে। সেখানে কিছু লিসনার্স আছে, ফ্যান্টম লিসনার্স আছে, বাট তারা কোনো রকম আনসার করছে না, কোনো রকম মুভমেন্ট করছে না, তারা কিন্তু সব বুঝতে পারছে, সব শুনতে পাচ্ছে, বাট দে আর আনএবল টু আনসার দ্য ট্রাভেলার্স কল। ওকে, দে আর আনএবল টু আনসার দ্য ট্রাভেলার্স কল। তো এখানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাবসেন্স তো আছেই, ফিজিক্যাল অ্যাবসেন্স তো আছেই, ওকে, বাট স্পিরিচুয়াল প্রেজেন্স, সেখানে স্পিরিচুয়াল কিন্তু প্রেজেন্সটাও আছে। ফিজিক্যালি তারা অ্যাবসেন্স কারণ তারা ফ্যান্টম লিসনার্স, বাট স্পিরিচুয়ালি তারা প্রেজেন্স আছে, সেখানে অ্যাটলিস্ট কেউ কিছু আছে, বাট তাদের কোনো বডিলি এন্টিটি নেই, তারা আনসার করতে পারছে না। তো এখানে আমরা সেটাই আনসার করবো, অপশান বি ইজ দ্য রাইট আনসার। তোমরা এই পিডিএফ পেতে চাইলে অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আমরা এই পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে, টেলিগ্রামে দিয়ে দেবো অবশ্যই। এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে, ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যাবে, সেখানে পিডিএফ দিয়ে দেবো। হোয়াট লিটারারি ডিভাইস ইজ এমপ্লয়েড ইন ক্রপিং দ্য ডার্ক টার্ফ? এই যে ডার্ক টার্ফ বলছিলাম যেটা, টু কন্ট্রাস্ট সাইলেন্স, সাইলেন্সকে কন্ট্রাস্ট করার জন্য এই যে ক্রপিং দ্য ডার্ক টার্ফ, এটার মধ্যে আমরা কোন লিটারারি ডিভাইস খুঁজে পাই? ওনোমাটোপোইয়া, স্নেক ডকি, ইমাজারি, অডিটারি কন্ট্রাস্ট। কী হবে বলো, কী হবে এখানে? দেখো আমি যদি এখানে আরও একটা অপশান অ্যাড করি, অপশান বোথ এ অ্যান্ড ডি করলাম, তো কী হবে এবার বলো আনসার? তো এখানে অ্যাকচুয়ালি অপশানের একটু গন্ডগোল আছে, সেই জন্য এটা অ্যাড করলাম। তো এটা কিন্তু অপশান ই হবে, ঠিক আছে, মানে অপশান এ অ্যান্ড ডি। দেখো ওনোমাটোপোইয়া কিন্তু এর মধ্যে আছে, এই যে ক্রপিং একটা সাউন্ড ক্রিয়েট করছে, এটাকে আমরা বলি ওনোমাটোপোইয়া, এটা আছে। আর এর মধ্যে কিন্তু অবশ্যই অডিটারি কন্ট্রাস্টটাও আছে। এই যে অডিটরি, এই যে ক্রপিং, এটা একটা অডিটরি সাউন্ড, আমরা কান রিলেটেড বা শোনা রিলেটেড সেক্ষেত্রে অডিটরি সাউন্ড, ঠিক আছে। তারপরে নাকের ক্ষেত্রে আমরা কোনো রকম ঘ্রাণ রিলেটেড হলে সেটাকে আমরা অলফ্যাক্টরি। তোমরা এরকম কিছু কিছু পোয়েট্রির ক্ষেত্রে এরকম ইমেজেরও কিন্তু ইউজ হয়, যেমন আমরা দেখতে পাবো কোথায়, ওড টু অটামে দেখতে পাবো, ঠিক আছে, সেখানে কিছু অলফ্যাক্টরি ইমেজ আছে, ঠিক আছে। তো এই মানে নাক রিলেটেড, ঘ্রাণ রিলেটেড, সেটাকে আমরা বলি অলফ্যাক্টরি ইমেজ বা অলফ্যাক্টরি, এরকম কিছু বলি থাকে। আর এটা হচ্ছে অডিটরি। তো এর মধ্যে অপশান এ এবং ডি দুটোই কিন্তু আছে, অডিটরি কন্ট্রাস্টও অবশ্যই আছে কারণ এটা সাউন্ড রিলেটেড, আর এর মধ্যে ওনোমাটোপোইয়াও আছে। তো অপশান ই এটা হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে।
নেভার দ্য লিস্ট স্টির মেড দ্য লিসনার্স এমফাসাইজ। কি এমফাসাইজ করে এই লাইনটা? অ্যাকচুয়ালি এই লাইনটা কি মানেটা কি, আমরা যদি টেক্সট অ্যানালিসিস যাদের করা আছে তারা বুঝতে পারবে। বলছে নেভার লিস্ট স্টির মেড দ্য লিসনার্স, সেই বাড়িতে যারা ফ্যান্টম লিসনার্স না ছিল সেই লিসনার্সরা, স্টির মিনস হচ্ছে ট্রাভেলারের যে কল, যে নকিং আওয়াজ, তার দ্বারা তাদের বিন্দুমাত্র, স্টির মিনস হচ্ছে কাঁপিয়ে দেওয়া, নাড়িয়ে দেওয়া, তাদেরকে বিন্দুমাত্র নাড়িয়ে দিতে পারেনি। ঠিক আছে, স্ত্রীরা মানে ফ্যান্ডম লিসলাস না, তার সেই কলের দ্বারা কোনো রকম ইনফ্লুয়েন্সড হয়নি বা তাদেরকে কোনো রকম নাড়িয়ে দিতে পারেনি। কিন্তু আমরা এরকম আরও একটা লাইন পেয়েছিলাম যে সেখানকার যে বাতাসটা আছে বাড়ির মধ্যে, যে অ্যাটমসফিয়ারটা, সেটাকে কাঁপিয়ে দিয়েছিল, বাট এই ফ্যান্টম লিসনার্সদের কিন্তু নাড়িয়ে দিতে পারেনি, নাড়াতে পারেনি। তাই এখানে এটাই হচ্ছে সেই লাইনের মিনিং। তো এটা কি এমফাসাইজ করে? দেয়ার অ্যালার্টনেস অবশ্যই নয়, দেয়ার রেসপেক্ট নয়, দেয়ার ঘোস্টলি স্টিলনেস। ওকে, ঘোস্টলি স্টিলনেস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ট্রাভেলার্স ফাইনাল ওয়ার্ড রিফ্লেক্টস, ফাইনাল ওয়ার্ড কি রিফ্লেক্ট করে? রিসেন্টমেন্ট, অ্যাঙ্গার, ডিউটি অ্যান্ড ফুলফিলমেন্ট, কনফিউশন। দেখো ট্রাভেলার্সের ফাইনাল ওয়ার্ড বলতে কি, ফাইনাল ওয়ার্ডটা ছিল এরকম, টেল দেম আই কেম, হ্যাঁ, টেল দেম আই কেম অ্যান্ড আই কেপ্ট মাই ওয়ার্ডস, এরকম একটা কথা ছিল। তো এটার দ্বারাই কী বোঝায়? এটার দ্বারাই ডিউটি বোঝায়। সে কোনো একটা সময় এই বাড়ির যারা ছিল তাদেরকে একটা মানে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি আমার কথা রাখবো, আমি আবার ফিরে আসব। এবার কি সেই প্রতিশ্রুতি কারা ছিল আমরা সেসব কিছুই জানি না। ওকে, কিন্তু আমরা সেই ট্রাভেলারের কথা দ্বারা এটাই বুঝতে পারি। তো এটার দ্বারাই কি বোঝায়, তার সেই ফাইনাল ওয়ার্ডস যেটা ছিল, টেল দেম আই কেম অ্যান্ড আই কেপ্ট মাই ওয়ার্ড, এটার দ্বারা আমরা ডিউটি বোঝাই। ঠিক আছে, এটা তার ডিউটি, সে হয়তো প্রমিস করেছিল যে আসবে তাই এসেছিল, অ্যান্ড এটার দ্বারা ফুলফিলমেন্টও বোঝায়। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ সাউন্ড ডিভাইস ইজ ফাউন্ড ইন সাইলেন্ট সার্চ সফটলি ব্যাকওয়ার্ড? এখানে একটা ইমেজ আছে, আমি টেক্সট পড়ানোর সময় খুব ভালো করে বলেছি। এখানে খুব সুন্দর একটা ইমেজ আছে যেখানে সেই সাইলেন্সটা যে আবার ফিরে এসেছে এটার সঙ্গে একটা সি ওয়েভের তুলনা করা হয়েছিল। তো যাই হোক, এর মধ্যে দেখো অ্যালিটারেশন দেখতে পাচ্ছি আমরা, সাইলেন্ট, সার্চ, সফটলি ব্যাকওয়ার্ড, অবশ্যই অ্যালিটারেশন আছে, বাট অপশানে কি অ্যালিটারেশন আছে? এখানে দেখো রাইম আছে, অ্যাজোন্যান্স আছে, সিবিল্যান্স আছে, কনসোন্যান্স। এখানে অ্যালিটারেশন নেই, কিন্তু এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি, সেটাকে বলা হয় সিবিল্যান্স। অপশান সি, ঠিক আছে, যেখানে এস সাউন্ডের রিপিটেশন হচ্ছে, এস সাউন্ডের রিপিটেশন হচ্ছে, এটাকে আমরা আরও একটা ভাষায় বলি সিবিল্যান্স। ওকে, নেক্সট। দ্য মুনলিট ইন দ্য পোয়েম সিম্বলাইজ, এই মুনলিট খুবই ইম্পর্টেন্ট, খুবই সিম্বলিকভাবে এখানে ইউজ হয়েছে। তো মুনলিট ইন দ্য পোয়েম কী সিম্বলাইজ করে? হোপ, এক্সপোজার, ক্লারিটি, অবশ্যই সুপার ন্যাচারাল আর লিমিনাল রিয়াল। ঠিক আছে, তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মুনলিট, যে কোনো ভূতের সিনেমা দেখবে সেখানে মুনলিট, ঠিক আছে, মুনলাইট আর কি, খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। দেখবে তোমরা যে কোনো ভূতের সিনেমা, আমরা ভুলভুলাইয়ার যদি কথা বলি, সেখানেও দেখবে বাড়িতে যখন দেখাবে আকাশের দিকে, যখন একটা আকাশটাকেও সেই সঙ্গে দেখাবে, মানে বাড়িটা যখন পুরোপুরি ওভারভিউ দেখাবে, আকাশটা দেখাবে এবং আকাশে দেখবে সেখানে একটা মুনলিটের একটা ব্যাপার আছে। তো এটাই ঘোষলি এলিমেন্টের সঙ্গে বা সুপার ন্যাচারালিজমের সঙ্গে খুবই জড়িত আর কি। তো এখানে অবশ্যই সেই সুপার ন্যাচারাল হবে সঠিক আনসার, অপশান ডি। What makes the poem a good example of a dramatic monologue? Dramatic monologue. Monologue means হচ্ছে কি স্বগত উক্তি। ড্রামাটিক মোনোলগ আমরা কখন বলি? যখন যখন স্পিকার থাকে, ঠিক আছে, সেখানে অনেক মোটামুটি অডিয়েন্সও থাকবে, বাট সেই অডিয়েন্স কোনো রকম রিয়্যাক্ট করবে না, কোনো রকম আনসার করবে না, সেটাকে আমরা ড্রামাটিক মোনোলগ বলি। অ্যাকচুয়ালি এই কবিতার যেটা আছে আমাদের, এটা কিন্তু একটা ন্যারেটিভ পোয়েম। ওকে, ন্যারেটিভ পোয়েম, ঠিক আছে। এবার এখানে বলছি হোয়াট মেক্স দ্য পোয়েম আ গুড এক্সাম্পল অফ ড্রামাটিক মোনোলগ। এদের মধ্যে কোন অপশানটা এই পোয়েমটাকে একটা ড্রামাটিক এক্সাম্পলকে, ড্রামাটিক মোনোলগের এক্সাম্পল আমরা বলতে পারি? কোন অপশানটাকে? ইটস আ ডায়লগ বিটুইন টু ক্যারেক্টার্স, এখানে দুটো ক্যারেক্টার্সের মধ্যে ডায়লগ। দ্য স্পিকার্স অ্যাড্রেস অ্যান্ড আনরেসপন্সিভ অডিয়েন্স, ইট ফলোজ আ রাইম স্কিম। এখানে কিন্তু রাইম স্কিম ঠিকঠাকভাবে ফলো করেনি, আমরা এখানে দেখব। আর কোনো রেগুলার রাইম নেই, কিন্তু ইরেগুলার রাইম আছে, হ্যাঁ, ইরেগুলার রাইম স্কিম আমরা এখানে দেখব। ইটস ফিল্ড উইথ হিস্টোরিক্যাল ফ্যাক্টস, তেমনও আমাদের কিছু জানা নেই। তো এখানে অ্যাকচুয়ালি অপশান বি দেখো, দ্য স্পিকার্স অ্যাড্রেস, এখানে স্পিকারের অ্যাড্রেস অ্যান্ড আনরেসপন্সিভ অডিয়েন্স, এখানে অডিয়েন্স কিন্তু আছে,
ফ্যান্টম লিসনার্সদের কথা বলা হচ্ছে, বাট আনরেসপন্সিভ, সেখান থেকে কোনো রকম রেসপন্স আসেনি। ট্রাভেলার চেষ্টা করেছে তাদের সঙ্গে কমিউনিকেট করার, বাট সেখান থেকে কোনো রকম আনসার আসেনি। ঠিক আছে, তো অপশান সেজন্য এখানে আমরা বি নিয়ে নেবো সঠিক আনসার একদম। ওকে, আশা করি প্রশ্নগুলো কিন্তু একটু মডারেট লেভেলের আছে, বা তোমরা বলতেই পারো মডারেট টু অ্যাডভান্স টাইপের কোশ্চেন আছে, আমি প্রথমেই বলে দিয়েছি। ওই জন্য আমার একটু টাইম লাগছে কোশ্চেনগুলো ডিসকাস করার জন্য। ঠিক আছে, চলো। তো একটুখানি তোমাদের আরও এখনও 10টা প্রশ্ন বা এখনও 15টা প্রশ্ন আসে, খুব সম্ভবত ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা হবে। তার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা আমাদের ক্রাশ কোর্সে নিতে চাও অবশ্যই নিতে পারো। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবে না, এখানে হোয়াটসঅ্যাপ করবে, সব রকম আপডেট সেখানেই পেয়ে যাবে। কিছু জানার হলে অবশ্যই জানতে পারবে। এখানে তো আমাদের কমপ্লিট গাইডেন্স দেওয়া হচ্ছে তোমাদের, মানে এক্সামের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করবো, খুব স্পিডে সেখানে চলছি আমরা। তোমাদের মধ্যে অনেকেই সেখানে আসে, তো যারা এখনও মনে করছো নেবে কি না, যদি চাও নিতে পারো। এখানে তোমরা প্রত্যেকটা টেক্সট অ্যানালিসিস ভিডিও পাবে লাইন বাই লাইন, সেই টেক্সটটা থেকে একটা ডিটেলস পিডিএফ পাবে যেখানে A to Z ইনফরমেশান থাকবে। ঠিক আছে, সেই টপিকটা সম্পর্কে, এবং সেটা কিন্তু বাংলা প্লাস ইংলিশে থাকবে। বোঝার সুবিধার্থে বাংলাটাও দিয়ে দিয়েছি। তারপর সেখান থেকে আরও একটা পিডিএফ পাবে তোমরা, যেটাকে সব রকম এমসিকিউ সেখানে কভার হবে। তারপরে অনলাইনের কিছু থাকবে সেখানে, তারপরে সেখান থেকে তোমরা অনলাইন মক টেস্টও দিতে পারবে। ওকে, অনলাইন মক টেস্টও নেওয়া হবে। তারপরে ফুল সিলেবাস আমরা কভার করব উইদিন টাইম। ওকে, চলো, এটা মোটামুটি আমাদের ক্রাশ কোর্স। এবং যদি তোমরা এই কোর্স না নিতে যাও, শুধুমাত্র মক টেস্টকেও দিতে চাও, তাদের জন্য ব্যবস্থা আছে। শুধুমাত্র মক টেস্টও তোমরা দিতে পারবে, যেখানে টপিক ওয়াইজ মক টেস্ট হবে, মিক্সড মক টেস্ট হবে, ফুল লেন্থ কিন্তু মক টেস্ট হবে। ওকে, সব রকম মিলিয়ে তোমরা প্রায় 80+ মক টেস্ট সেখানে পেয়ে যাবে। পুরোটাই অনলাইনে হবে, একদম সিলেবাস অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী। গ্রামার কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। ওকে, টেস্ট শেষে নিজের স্কোর অবশ্যই দেখতে পাবে, কোনটা ঠিক কোনটা ভুল দেখে নিতে পারবে। এবং যারা ব্যাচে আসো বা ব্যাচ নেবে বলে ভাবছো, তাদের এটা আর নেওয়ার দরকার নেই, কারণ এই মক টেস্টগুলো ব্যাচের মধ্যে ইনক্লুড থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ থিম ইজ মোস্ট ডমিনেন্ট ইন দ্য লিসনার্স? লিসনারের মধ্যে কোন থিমটা ডমিনেট করছে? হিরোইজম অ্যান্ড ফেম, নট টাইম অ্যান্ড চেঞ্জ, না কমিউনিকেশন অ্যান্ড সাইলেন্স? অবশ্যই রাইট, অপশান সি ইজ দ্য রাইট আনসার। ওয়ার অ্যান্ড পিচ, না। এর মধ্যে দেখো ট্রাভেলার অ্যাকচুয়ালি কমিউনিকেট করার চেষ্টা করেছে, ঠিক আছে, বাট তার সেই আনসার হিসেবে কি পেয়েছে, সে তার আনসার পেয়েছে স্ট্রেঞ্জনেস, স্টিলনেস। ঠিক আছে, মানে সে নক করেছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, বাট সেখান থেকে কোনো রকম আনসার আসেনি। ঠিক আছে, সেখানে আমরা ওয়ার্ড পেয়েছিলাম একটা স্ট্রেঞ্জনেস। ওকে, মানে সেখানে মোটামুটি একটা সাইলেন্স ছিল, কোনো রকম আনসার আসেনি। ওকে, এবং কমিউনিকেশন করার চেষ্টা করেছে, বাট তার আনসার হিসেবে কী পেয়েছে, সে সাইলেন্স আর স্ট্রেঞ্জনেস। এটাই হচ্ছে ব্যাপার। তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। The poem's ambiguity contributes to its logical clarity, universally spiritual symbolism, realistic description, or rural England allegory of political power. 12 নম্বর কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক। কমেন্ট করে অবশ্যই জানাবে অন্যান্য প্রশ্নগুলো যেমন আনসার করো। ঠিক আছে, এখানে কী হবে সঠিক আনসার? অবশ্যই 12 নম্বর দাগ নাম্বার দিয়ে আনসার করবে। চলো নেক্সট। দ্য ট্রাভেলার্স হর্স সিম্বলাইজ, এখানে ট্রাভেলারের হর্স পেয়েছি আমরা, তো সেই হর্সটা কি সিম্বলাইজ করে? নেচারস ইনডিফারেন্স টু পুল অফ রিয়ালিটি অর লাইফ, ফিয়ার অ্যান্ড নার্ভাসনেস, অ্যাগ্রেশন অ্যান্ড স্ট্রেংথ। এখানেও অ্যাকচুয়ালি অপশানটা আমার মনে হচ্ছে একটু উল্টো পাল্টা হয়েছে। এখানে অপশান ই আমরা একটা রাখতে পারি, এবং এখানে আমরা করতে পারি বোথ এ অ্যান্ড বি। কেননা আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, সেখানে আমরা এই যে নেচারস ইনডিফারেন্স, এটাকে আমরা আনসার করেছিলাম। তো অ্যাকচুয়ালি যে হর্স, সেখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল আমাদের হর্সের যে ঘাস চিবানোটা। ওকে, তো এটা আচ্ছা সরি আমার একটু ভুল হচ্ছে। দেখো কোশ্চেনের মধ্যে ডিফারেন্স আছে, সেখানে বলেছিল হর্সের এই ঘাস চিবানোটা কিসে সিম্বলাইজ করে, আর এখানে শুধুমাত্র হর্স কি সিম্বলাইজ করে? হর্সের ঘাস চিবানোটা সিম্বলাইজ করে সে একটা নেচারসের ইনডিফারেন্স, মানে ট্রাভেলার এসছে কারোর সঙ্গে কমিউনিকেট করার, বাট কমিউনিকেট করতে পারেনি, কিন্তু ঘোড়া সে তার কাজ করে যাচ্ছে, সে তার নিজের মতো করে ঘাস চিবিয়ে যাচ্ছে। ওকে, আর এখানে বলছে দ্য ট্রাভেলার্স হর্স সিম্বলাইজ, শুধুমাত্র হর্সের কথা বলছে,
তো এটার আনসার হিসেবে আমরা কি নিতে পারি? দেখো তো, নেচারস ইনডিফারেন্স কি নিতে পারবো এটা, দ্য পুল অফ রিয়ালিটি অর লাইফ, ফিয়ার অ্যান্ড নার্ভাসনেস, অ্যাগ্রেশন অ্যান্ড স্ট্রেংথ, অপশান সি এবং ডি তো হবেই না। অ্যাগ্রেশনের মধ্যে নেই, ফিয়ার অ্যান্ড নার্ভাসনেসও নেই। নার্ভাসনেস থাকলে, যদি ফিয়ার অ্যান্ড নার্ভাসনেস থাকতো তাহলে সে তার ইচ্ছা মতো করে সে ঘাস চেবাতে পারতো না, ঠিক আছে, একটা ভয়ে ভয়ে থাকতো। পুল অফ রিয়ালিটি অফ লাইফ, আমরা এটা একটা সিম্বল নিতেই পারি, অপশান বিটা নিতে পারি, এবং এটাও কিন্তু নেওয়া যায়, এখানে নেওয়া যায়, আমরা নিতেই পারি। ওকে, তো এখানে অপশান আমার ব্যক্তিগত মত অনুযায়ী অপশান এ অ্যান্ড বি হওয়া উচিত, ঠিক আছে। নেক্সট, দ্য পোয়েমস এন্ডিং সাজেশনস, পোয়েমসের এন্ডিংটা কী সাজেস্ট করে? ট্রায়াম্ফ অফ সুপার ন্যাচারাল ওভার হিউম্যান, দ্যাট দ্য ট্রাভেলার ফেইল্ড ইন হিজ পারপাস, that some questions remain unanswered in life, that the house was never haunted. এখানে ফাইনালে কি হয়েছিল? অ্যাকচুয়ালি সে ট্রাভেলার কিন্তু এসেছিল, বাট সে কোনো রকম সাহায্য পায়নি, কোনো রকম আনসার পায়নি, ঠিক আছে। তো এখানে দ্যাট সাম কোশ্চেন্স রিমেইন আনআনসার্ড ইন লাইফ, এটা হবে সঠিক আনসার। সে কিন্তু কিছু কোশ্চেন করতে এসেছিল, কি কথা দিয়েছিল, কথা রাখতে এসেছিল, বাট সেখান থেকে সে কোনো রকম আনসার পায়নি, ফ্যান্টম লিসনার্সদের থেকে কোনো রকম আনসার সে পায়নি। তাই এখানে দ্যাট সাম কোশ্চেন্স রিমেইন আনআনসার্ড ইন লাইফ, এটা হবে সঠিক আনসার, অপশান সি। নেক্সট, the poem's use of silence and stasis most closely aligns with which modern literary movement? কোশ্চেনগুলো দেখেছো কেমন টাইপের? তো এখানে আমরা যদি ভালো করে দেখি, রোম্যান্টিসিজম বলো, মডার্নিজম বলো, রিয়ালিজম বলো, বা মেটাফিজিক্যাল পোয়েট্রি, কোনটা হবে সঠিক আনসার? এখানে দেখো, এই কবিতাটি বা এই পোয়েমটি অ্যাকচুয়ালি কোন পিরিয়ডের? এটা আমরা একটা মডার্ন পিরিয়ডের পোয়েম বলতে পারি, ওয়াল্টার ডেলামেয়ারকে মডার্ন পিরিয়ডের একজনকে আমরা বলতে পারি। এবং মডার্ন পিরিয়ডের একটা যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তার মধ্যে কি আছে বলো তো? একটা বেস্ট, আমরা সেই মডার্ন পিরিয়ডের একটা বেস্ট যদি বৈশিষ্ট্যর কথা বলি, ক্যারেক্টারিস্টিক বলি, সেটা হচ্ছে এলিয়েনেশন, LIENATION, ঠিক আছে। এলিয়েনেশন একটা বৈশিষ্ট্য, মানে একরকম আমরা বলতে পারি একাত্মতার একটা অভাব। বা মনে করো আমাদের ফেসবুকে দেখো প্রচুর ফ্রেন্ডস আছে, আমরা মডার্ন যুগে মোটামুটি আছি, তো ফেসবুকে আমাদের প্রচুর ফ্রেন্ডস আছে, কিন্তু আমাদের কথা বলার লোক নেই। আমাদের সেই রকম কটা ফ্রেন্ড আছে, ফেসবুকে হাজার হাজার বন্ধু আছে, বা রিয়েল লাইফে কটা বন্ধু আছে, কজনের সঙ্গে কথা হয়, ঠিক আছে, বা ফেসবুকে কজনের সঙ্গে কথা হয়। তো এই যে মডার্ন পিরিয়ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এলিয়েনেশন। ওকে, তো এখানে দেখো, দ্য পোয়েমস ইউজ অফ সাইলেন্স অ্যান্ড স্টেসিস মোস্ট ক্লোজলি অ্যালাইন্স উইথ হুইচ মডার্ন লিটারেরি মুভমেন্ট। তো এটা, এই যে সাইলেন্স, স্টেসিস, এটা মোটামুটি একটা মডার্নিজমের একটা আমরা বলতে পারি বৈশিষ্ট্য বলতে পারি, ঠিক আছে, মডার্নিজম। তো এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। The repetition of is there anybody there functions structurally as, এই যে রিপিট হয়েছিল, এটা কতবার রিপিট হয়? এটা 2 টাইমস রিপিট হয়। ইজ দেয়ার এনিবডি দেয়ার, তো এটা কি মানে ফাংশনসটা কি? আর রিফ্রেইন, রিইনফোর্সিং রাইম, a sonic interruption of silence, a rhetorical climax, a structural device generating unresolved tension. ইজ দেয়ার এনিবডি দেয়ার কোশ্চেন করেছে কে? দ্য ট্রাভেলার, বাট সেখান থেকে কোনো আনসার এসছে? আসেনি, কোনো রকম আনসার পায়নি। তো এখানে একটা টেনশন তো অবশ্যই আছে। কেমন টেনশন? আনরিজলভ। সে টেনশন আনরিজলভ কেন বলা হচ্ছে? সে কিছুর কথা রেখেছিল, সেখানে এসেছিল কথা রাখার জন্য, সে কথাটা মানে আলটিমেটলি যাদের সঙ্গে কথা রেখেছিল তাদের সঙ্গে তার কোনো রকম পরিচয় হয়নি, বা কোনো রকম কথা হয়নি। তো সে এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছিল তার সেই উদ্দেশ্যটা একরকম পূরণ হয়নি, আনরিজলভ, ঠিক আছে, যেটা সলভ হয়নি। তো এটাই হবে এখানকার এই কোশ্চেনের জন্য সঠিক আনসার, স্ট্রাকচারাল ডিভাইস জেনারেটিং আনরিজলভড টেনশন, অপশান ডি। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু লাইক করতে হবে, অবশ্যই ভালো কমেন্ট করতে হবে, তাহলে আমি নেক্সট ভিডিও আরও তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে। চলো, আরও ভালো ভালো প্রশ্ন আছে এখনও। Which of the following is most applicable as a central theme in the listener? Central theme কোনটা আমরা বলতে পারি? Man's conquest over time,
the romantic ideal of nature, the failure of human communication across spiritual planes, the triumph of silence over violence. এখানে অনেকগুলো থিম আছে এই কবিতার মধ্যে। আমরা সুপার ন্যাচারালিজম বলতে পারি, এইডিনেস বলতে পারি, আইসোলেশন বলতে পারি, লোনলিনেস বলতে পারি, হ্যাঁ, তারপরে এলিয়েনেশন বলতে পারি। তো এদের মধ্যে অনেকগুলো থিম আছে, এটাও একটা থিম, দ্য ফেলিয়ার অফ হিউম্যান কমিউনিকেশন। ঠিক আছে, হিউম্যান কমিউনিকেশনের ফেলিয়ার। অবশ্যই সে কমিউনিকেট করতে এসেছিল ট্রাভেলার, বাট কোনো রকম কমিউনিকেট করতে পারেনি, তো এটা একটা ফেলিয়ার। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য পোয়েমস টেম্পোরাল সেটিং মিডনাইট সার্ভস প্রাইমারিলি। টেম্পোরাল সেটিংটা কোথায়? মিডনাইট। ঠিক আছে, এটা কি সার্ভ করছে? প্রাইমারিলি আ কিউ ফর স্লিপ অ্যান্ড রিসেট, a device for climatic action, a symbolic threshold between words, a romantic কি হবে বলো? a romantic এটা কি? বাংলায় আমরা বলতে পারি এটাকে বলা হয় নিশীথ চিত্র। ঠিক আছে, নকটার্ন, আর রোম্যান্টিক নকটার্ন, নিশীথ চিত্র। বলো কি হবে এখানে? মিডনাইট অ্যাকচুয়ালি কি সার্ভস করছে এখানে? সিম্বলিক থ্রেশহোল্ড বিটুইন ওয়ার্ল্ডস, এটা বলতে পারবো না। আর ডিভাইস ফর ক্লাইমেটিক অ্যাকশন, ক্লাইমেটিক অ্যাকশন, কিউ ফর স্লিপ এটা হবে না, আর ডিভাইস ফর ক্লাইমেটিক অ্যাকশন হবে না, আর রোম্যান্টিক নকটার্ন এটাও হবে না। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আর সিম্বলিক থ্রেশহোল্ড বিটুইন ওয়ার্ল্ডস। এখানে ওয়ার্ল্ড বলতে কোন ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে? বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। ঠিক আছে, লাইফ অ্যান্ড ডেথ। এই মিডনাইট অ্যাকচুয়ালি কিসের কাজ করে? মিডনাইট অ্যাকচুয়ালি বাউন্ডারির কাজ করে, আমরা বলতে পারি। আর বাউন্ডারি কাজ করে কিসের? বিটুইন নাইট অ্যান্ড ডে, নাইট অ্যান্ড ডে, বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। ওকে, এরকম আমরা বলতে পারি। ওকে, চলো নেক্সট question number 19. The poem setting contributes most significantly to which aspects? Poem setting contributes most significantly to which aspects? Character development, historical accuracy, mood and atmosphere. সেটিংটাই দেখো, এই দিয়ে একটা, এই যে সেটিংটা আমরা যদি বলি, হ্যাঁ মনে করো মিডনাইট, ফরেস্ট, তারপরে টারেট, লোন হাউস, তারপরে আমরা বলতে পারি সেই মুনলিট বিম, মুনলাইট আর কি, মুনলাইট। তো এইগুলোর দ্বারা কি বোঝায়? অ্যাকচুয়ালি সুপার ন্যাচারালিজম এরকম একটা ব্যাপার বোঝায়, একটা এইডিনেস বোঝায়। তো এখানে অ্যাকচুয়ালি এই সেটিংয়ের দ্বারাই সেটাই কিন্তু বোঝাচ্ছে, একটা সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ারের কথা বলছে। ঠিক আছে, একটা সুপার ন্যাচারাল মুডের কথা বলছে। তো এই যে সেটিংটা, এটাই সিগনিফিকেন্টলি এটাই ইন্ডিকেট করে মুড অ্যান্ড অ্যাটমসফিয়ার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20. From a psychoanalytic reading, the listeners may represent, লিসনার্সকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? সাইকো অ্যানালিটিক রিডিং। ওকে, একটা সাইকো অ্যানালিটিক রিডিংয়ের পয়েন্ট থেকে আমরা লিসনার্সকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? সুপার ইগো সার্ভাইলেন্স, আ মাদার ফিগার, রিপ্রেসড মেমোরিজ অর গিল্ট, ক্রিয়েটিভ ইন্সপিরেশন। খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং এখানে আনসারটা আমরা করব সুপার ইগো না, মাদার ফিগার না, রিপ্রেসড মেমোরিজ অর গিল্ট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 20. এখানে একটা রিপ্রেসড মেমোরি তো অবশ্যই আছে, অর গিল্ট। গিল্টটা কিসের গিল্ট? মনে করো ট্রাভেলার কোনো একটা টাইমে কোনো একটা ভুল করেছিল, ঠিক আছে, সেই ভুলটা আমরা এরকম ধরে নিতে পারি সে ভুলটা শোধরাবে কথা দিয়েছিল, এবং সে আজকে এসেছিল সেই ভুলটা শোধরাবার জন্য। ঠিক আছে, তো রিপ্রেসড মেমোরিজ একটা তো অবশ্যই আছে, অর গিল্ট। তো অপশান সিটাকে আমরা এখানে চুজ করব। ঠিক আছে, তো অপশান সি। এই রিপ্রেসড মিনস হচ্ছে আমরা বলতে পারি অবদমিত। ওকে, রিপ্রেসড মেমোরি আর গিল্ট, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো পিডিএফটি আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, অবশ্যই টেলিগ্রাম জয়েন করো। আর যারা ব্যাচ নিতে চাও, ওই ভিডিও ডেসক্রিপশানে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, বা যেটা দেখালাম তোমাদের সেখানেও তোমরা মেসেজ করতে পারো। ঠিক আছে,
তো মক টেস্টও নিতে পারো। তো এখানে শেষ করছি আজকের ভিডিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।